প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক্সের চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা চলে যাব ফর্মুলায়। তো দেখি আমরা ফর্মুলাতে কি কি আছে। তো ফর্মুলার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এনপিভি। এনপিভিটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এনপিভি সমান সমান টোটাল পিভি মাইনাস এনসিও। তো এর পরবর্তীতে আমরা চলে যাব আইআরআর এ। তো আইআরআর হচ্ছে প্লাস সি সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। আইআরআরটাও সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সূত্র। এরপর আমরা চলে যাব পেব্যাক পিরিয়ডে। পেব্যাক পিরিয়ডের সূত্র মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে ইভেন, একটা হচ্ছে আনইভেন। তো পেব্যাক পিরিয়ডের যে আনইভেনের সূত্র আছে সেটা হচ্ছে এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। তো আনইভেন জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। তো আমরা দেখি আনইভেন ক্যাশফ্লো বলতে কি বোঝায়। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আনইভেন ক্যাশ ফ্লো। আনইভেন ক্যাশ ফ্লোতে হচ্ছে প্রত্যেকটা ক্যাশ ফ্লো বিভিন্ন বছরে বিভিন্ন ধরনের থাকে। যেমন প্রথম বছর 10,000, পরের বছর 12,000, পরের বছর 20,000, পরের বছর 8,000। এটাকে আনইভেন ক্যাশ ফ্লো বলে। তো এরপর আমরা চলে যাব পরবর্তী সূত্রে। পরবর্তী সূত্র হচ্ছে পেব্যাক পিরিয়ডের ইভেন ক্যাশ ফ্লো। তো ইভেন ক্যাশ ফ্লোর সূত্রটা একদম সহজ, এনসিও মাইনাস এনসিবি। তো তার আগে আমাদের জানতে হবে যে ইভেন ক্যাশ ফ্লো বলতে কি বোঝায়। চলেন আমরা একটু বুঝে আসি যে ইভেন ক্যাশ ফ্লো কাকে বলে। এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইভেন ক্যাশ ফ্লো। ইভেন ক্যাশ ফ্লোতে প্রত্যেক বছর ক্যাশ ফ্লো একদম সেম থাকে। তা আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বছর 10,000, পরের বছর 10,000, এরকম প্রত্যেক বছর একদম সমান। তো এক্ষেত্রে আমরা ইভেন ক্যাশ ফ্লোর সূত্র ব্যবহার করব। পরবর্তীতে আমরা চলে যাব পেব্যাক রিসিপ্রোকালে, যেটা সূত্র এনসিবি ভাগ হচ্ছে এনসিও ইন্টু 100। এর পরবর্তীতে আমরা চলে যাব এআরআর, অ্যাভারেজ ইএটি ভাগ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। এবং সর্বশেষ সূত্র যেটা হচ্ছে আরওআই সমান সমান অ্যাভারেজ ইএটি ভাগ অরিজিনাল ইনভেস্টমেন্ট ইন্টু 100। আশা করি এই সূত্রগুলো আমরা যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারি তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমাদের জন্য অনেক সহজ হবে। এরপর আমরা কিছু এলাবোরেশন শিখব। এই এলাবোরেশনগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এই এলাবোরেশনগুলো প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। আশা করি এগুলো মুখস্থ করে ফেলবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলেন আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাই। তো অঙ্কের ডাইরেক্ট যাওয়ার আগে আমাদের আসলে ঘর সংখ্যা জানাটা অতএব গুরুত্বপূর্ণ। আমরা যদি ঘর সংখ্যাগুলো সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা অঙ্ক খুব সুন্দরভাবে শিখতে পারবো। এখন ঘর সংখ্যা শেখার জন্য চলেন আমরা ঘরের চার্টে চলে যাই। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ঘর সংখ্যার ভিতরে প্রথমে আমাদের আসে সিএফবিটি থেকে সিএফএটিতে যাওয়া লাগে। কারণ সিএফবিটি থেকে সিএফএটিতে না গেলে আমরা অঙ্কের সমাধান করতে পারবো না। তো সিএফবিটি থেকে সিএফএটিতে যেতে আমাদের মূলত 7টা ঘর লাগে। তো 7টা ঘর হচ্ছে ইয়ার, সিএফবিটি, ডেপ্রিসিয়েশন, ইবিটি, ট্যাক্স এবং ইএটি, লাস্টে সিএফএটি। তো আমাদের যেহেতু সিএফবিটি থেকে সিএফএটিতে 7 ঘর লাগে, 7 ঘরটা কেন লাগে এটা আমরা যখন অঙ্ক সমাধান করব তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো। এরপর আমাদের পেব্যাক পিরিয়ড করতে লাগে হচ্ছে মাত্র 1 ঘর। পেব্যাক পিরিয়ড করতে শুধুমাত্র সিএফএটির ঘরটা আমাদের প্রয়োজন হয়। এরপর 3 নম্বরে যদি আমরা দেখি এনপিভি। এনপিভি করতে আমাদের 2 ঘর লাগে। কি কি ঘর লাগে? এনপিভি করতে মূলত ডিসকাউন্ট ফ্যাক্টর এবং পিভি লাগে। এবং আইআরআর করতে কয় ঘর লাগে? আইআরআর করতে সেই এনপিভির মতোই ডিসকাউন্ট ফ্যাক্টর এবং পিভি লাগে। এরপর সর্বশেষ যদি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড আমরা করতে যাই তাহলে মাত্র 1 ঘর লাগে, সেটা হচ্ছে সিপিভি। এখন অঙ্কে সিএফবিটি দেয়া থাকবে না সিএফএটি দেওয়া থাকবে এটা নির্ভর করে আসলে অঙ্কে ট্যাক্স রেট আছে কিনা। যদি আমাদের অঙ্কে ট্যাক্স রেট থাকে তাহলে অবশ্যই বুঝতে হবে যে অঙ্কে সিএফবিটি দেওয়া আছে। আর যদি দেখেন অঙ্কে কোনো ট্যাক্স রেট নাই তাহলে আমাদের সিএফএটি ধরে নিয়ে অঙ্ক সমাধান করতে হবে। তো এই ঘরগুলা কোনটায় কি ঘর হবে আপনারা যদি খুব সহজেই আয়ত্ত করতে পারেন তাহলে আমাদের অঙ্ক আসলে 50% ঘরের কারণেই শেষ হয়ে যায়। তো আশা করি যে ঘরগুলো দেখে দেখে আয়ত্ত করার চেষ্টা করবেন। চলেন আমরা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2002 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো এখানে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ফাইন্ড আউট দ্য পেব্যাক পিরিয়ড অফ সানরাইজ কোম্পানি। এখানে শুধুমাত্র পেব্যাক পিরিয়ড করতে বলছে। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে আমাদের এই প্রজেক্টটার জন্য যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা হচ্ছে 11,000 টাকা এবং স্ক্র্যাপ ভ্যালু বা সলভেজ ভ্যালু এটা হচ্ছে ভগ্নাংশের মূল্য, অর্থাৎ একটি সম্পদ একদম শেষে, একদম ব্যবহার করার শেষে একদম ভগ্নাংশের যে মূল্য থাকে সেটা স্ক্র্যাপ ভ্যালু বা সলভেজ ভ্যালু বলে। এটার মেয়াদ হচ্ছে কতদিন? 5 বছর। তাহলে ক্যাশ ফ্লো দেওয়া আছে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে। তাহলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বলে এটা সিএফএটি বোঝায়।
ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সিএফএটি। তো আমরা যদি ক্যাশ ফ্লো দিকগুলো একটু খেয়াল করি যে এগুলো অবশ্যই আনইভেন আকার আছে, কারণ 4000 4000 3000 2000। তো আমাদের এখান থেকে কি করতে বলছে, পেব্যাক পিরিয়ড করতে বলছে। তো আমরা যদি পিছনে দেখাই যে পেব্যাক পিরিয়ড করতে আসলে আমাদের কয় ঘর লাগে। পেব্যাক পিরিয়ড করতে আমাদের শুধুমাত্র ঘর লাগে একটা, কোনটা, শুধু সিসিএফ এটি, কারণ ইয়ার আর সিএফএটি আমাদের অঙ্কে দেওয়াই আছে। তাহলে ইয়ার আর সিএফএটি আমরা এখানে ইয়ার বসালাম, সিএফএটি বসালাম। এবং সিসিএফএটি কিভাবে করে, সিসিএফএটি করে হচ্ছে প্রথমটা যায় এবং এরপর হচ্ছে কোনাকুনি যোগ হয়। কি হয়, কোনাকুনি যোগ হয়। যেমন এই 4000-এর সাথে আমি 4000 যোগ করলাম হলো 8000, 8000-এর সাথে আমি 4000 যোগ করলাম হলো 12000, 12000-এর সাথে আমি 3000 যোগ করব হবে 15000, 15000-এর সাথে 3000 যোগ করব হবে 17000। এভাবে নিচে নিচে যোগ করলে সিসিএফএটি হয়। এখন আমাদের অঙ্কে কি করতে বলছে, পেব্যাক পিরিয়ড করতে বলছে। তাহলে পেব্যাক পিরিয়ডের সূত্র আমরা দিয়েছিলাম দুটো, একটা হচ্ছে ইভেনের আর একটা হচ্ছে আনইভেনের। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে আনইভেন। তাহলে আমরা আনইভেনের সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। তাহলে আমরা আনইভেনের সূত্রটা এখানে লিখলাম যে পেব্যাক পিরিয়ড সমান সমান এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ হচ্ছে ডি। এখন আমাদের কি কি লাগবে, আমাদের এ লাগবে, ডি লাগবে এবং সি লাগবে। এই তিনটে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের অঙ্ক সহজেই সমাধান হবে। এখন এনসিও বলতে কি বোঝায়, এনসিও বলতে বোঝায় নেট ক্যাশ আউটলে। নেট ক্যাশ আউটলে এগুলো আমরা আগেই এলাবোরেশনে দেখিয়ে দিয়েছিলাম। তো নেট ক্যাশ আউটলে এটা কোনটা, এটা হচ্ছে আমাদের অঙ্কে যে প্রাথমিকভাবে যে বিনিয়োগটা থাকে সেটাকেই আসলে নেট ক্যাশ আউটলে বলা হয়। তো প্রাথমিক বিনিয়োগটা আমাদের কত ছিল, প্রাথমিক বিনিয়োগটা ছিল 11,000 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের এনসিও। আপাতত এটুকুই বুঝেন, এনসিও নিয়ে সামনে অনেক ঝামেলা আছে, তো সেটা আমরা সামনের যে কোনো ক্লাসে সুন্দর করে বুঝাবো। তো আমরা পেব্যাক পিরিয়ডের সূত্র লিখলাম, তাহলে আমাদের এ লাগবে, সি লাগবে আর হচ্ছে ডি লাগবে। এই তিনটা জিনিস হলেই আসলে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে এনসিও কত, এনসিও হচ্ছে 11,000 টাকা, সেটা আমরা বসালাম। এখন আমাদের কি করতে হবে, তাহলে এই যে এনসিওটা আছে 11,000 টাকা, এইটা আমরা এই সিসিএফটির ঘরে খুঁজতে থাকবো যে কার ভিতরে কমন যায়। তাহলে আমরা প্রথম দেখলাম 4000, 4000-এর ভিতরে কখনোই আমার 11,000 কমন যাবে না। তারপর দেখলাম 8000, তাহলে 8000-এর ভিতরে কখনোই আমাদের 11,000 কমন যাবে না। কিন্তু আপনারা খেয়াল করেন 12,000-এর ভিতর কিন্তু ঠিকই 11,000 একবার কমন যাবে। তো আমাদের কথা হচ্ছে যেখানেই কমন যাবে, যেখানেই কমন যাবে তার আগের ঘর, যেখানেই কমন যাবে তার আগের ঘর হচ্ছে সি। এটা একটু খেয়াল রাখবেন আপনারা। তা আমাদের 12,000-এর ভিতর কমন গেছে, তার আগের ঘর হচ্ছে কি 8000, তাহলে এটা হচ্ছে সি। সি সোজা, একদম সি সোজা ইয়ারটা হচ্ছে এ। খেয়াল করবেন এই সি যেটা আমরা পেয়েছি, সি সোজা ইয়ারটা হচ্ছে এ। তাহলে ইয়ারটা হচ্ছে কি এ, এবং এই এ যেটা হবে তার নিচের ঘরের সিএফএটি। খেয়াল করেন বন্ধুরা যে যেটা এ হবে তার নিচের ঘরের সিএফএটি এটা হচ্ছে ডি। তাহলে আমরা একদম অঙ্ক করার ক্ষেত্রে যতগুলো জিনিস আমাদের প্রয়োজন ছিল সেগুলো আমরা সবই পেয়েছি। তারপর আমরা এটা ক্যালকুলেশন করলাম, এ হচ্ছে 2, 11,000, সি হচ্ছে আমাদের 8,000 এবং ডি হচ্ছে আমাদের 4,000। তাহলে এইটা আমরা ক্যালকুলেশন করলে পেয়েছি 2.75 ইয়ার্স। এইভাবে আসলে পেব্যাক পিরিয়ডের সমাধান করে। আর পেব্যাক পিরিয়ড জিনিসটা ইয়ার কেন লেখা হয়, কারণ পেব্যাক পিরিয়ডের মেইন কথাটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে টাকাটা বিনিয়োগ করলাম সেটা আমরা আসলে কতটুকু সময়ের ভিতর আমাদের কাছে ফেরত পাবো। তাহলে আমরা ফেরত পাবো কততে, 2.75 ইয়ার্সে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তো এবার আমরা বিবিএ অনার্স রিনিউ 2011 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। একটু আগে আমরা শিখলাম যে পেব্যাক পিরিয়ড কিভাবে বের করে, কিন্তু এই অঙ্কেতে আমরা শিখব যে ডিটারমিন ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড কিভাবে করে। তো আমরা যদি একটু পড়ি যে প্রজেক্ট ইনিশিয়াল কস্ট 40,000 টাকা। তাহলে ইনিশিয়াল কস্ট মানে কি, প্রাথমিকভাবে যে বিনিয়োগটা করা হয় এটাই হচ্ছে আমাদের এনসিএফ। ইট ইজ এক্সপেক্টেড লাইফ 5 ইয়ার, ডিসকাউন্টেড 10%, ক্যাশ ইনফ্লোস আর গিভেন বিলো। তো আমাদের ইয়ার দেওয়া আছে এবং অ্যামাউন্ট দেওয়া আছে। তো অ্যামাউন্টের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটা আনইভেন। এটা কি আনইভেন, কারণ এক এক বছরের টাকার সাথে এক বছরের টাকা মিল নেই। তো আমরা যদি এই অঙ্কটা সমাধান করতে যাই তাহলে আমরা জানি যে শুধু পেব্যাক পিরিয়ড করতে সিসিএফ এটি লাগে। কি লাগে, সিসিএফ এটি। কিন্তু আমাদের
যদি ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড করতে হয় তাহলে আমাদের লাগবে সিপিভি। এটাও আমরা পিছনে দেখাই দিছি যে সিপিভি কেন লাগবে। এখন সিপিভি নির্ণয় করতে হলে আমাদের আগে এনপিভি নির্ণয় করতে হবে। মানে এনপিভির জন্য যে ঘর হয় সেই ঘর অনুযায়ী আমাদের অঙ্ক করতে হবে। তো আমরা জানি যে এনপিভি করতে কয় ঘর লাগে? 2 ঘর লাগে। একটা হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর এবং আরেকটা হচ্ছে পিভি। আর পেব্যাক পিরিয়ড করার জন্য ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড করার জন্য লাগবে 1 ঘর, সিপিভি। তাহলে আমাদের ইআর আর সিএফিটি তো দেওয়াই আছে। তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করতে মূলত ঘর লাগবে 5টা। ইআর আর সিএফিটি দেওয়া আছে এবং এনপিভির জন্য লাগে 2 ঘর এবং আমাদের ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড করার জন্য লাগবে হচ্ছে 1 ঘর। এই মোট 5 ঘর হলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তাহলে আমরা ইআর আর সিএফিটি বসালাম। এখন ডিসকাউন্ট ফ্যাক্টর হচ্ছে 10%, কারণ আমাদের এখানে বলেই দিছে ডিসকাউন্ট ফ্যাক্টর 10%। তো 10% কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে এই সূত্রের মাধ্যমে 10%টা বের করতে হয়। 1 ভাগ 1 প্লাস আর পাওয়ার n। তার মানে আমরা 1 ভাগ যদি r দিই, r এর মান হচ্ছে 10 এবং n যদি 1 দিই, তাহলে এইটা 1 দিলে আমাদের প্রথম এই মানটা আসবে, 2 দিলে এই মানটা আসবে, 3 দিলে এই মানটা আসবে, 4 দিলে এই মানটা আসবে, 5 দিলে এই মানটা আসবে। এরপর পিভি কিভাবে নির্ণয় করা হয়? পিভি হচ্ছে সিএফএটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর, এটা গুণ হয়। কি হয়? গুণ। সিএফএটি ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে আজীবন গুণ হবে। আজীবন কেন? মানে এটা আর কোথাও কোনো জায়গায় গুণ হয় না, শুধুমাত্র সিএফএটি ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথেই গুণ হয়। তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ করার পর আমরা এই যে এই রেজাল্টগুলো পেলাম। ঠিক আছে, এখন সিপিভি কিভাবে নির্ণয় করে? একটু আগে আমরা সিএফএটি যেভাবে নির্ণয় করে সিপিভিটাও ঠিক একইভাবে নির্ণয় করে। যার মানে কি, প্রথমটা আমরা প্রথম বসাবো এবং পরের ঘর হচ্ছে এটার সাথে এটা যোগ হবে, তারপর এই ঘরটা কি হবে? এটার সাথে যোগ হবে, তারপর এই ঘর এটার সাথে যোগ হবে এবং এই ঘর এটার সাথে যোগ হবে। তো যোগ করার পরে আমরা টোটাল সিপিভি পেলাম 48,585 টাকা। তো আমাদের এখন কি করতে হবে? আমাদের এনসিওতে চলে যেতে হবে। সেই মেইন যে পেব্যাক পিরিয়ড আমরা করেছি সেই পেব্যাক পিরিয়ডের মতোই। এনসিও কত আমার অঙ্কে? 40,000 টাকা। তো আমরা দেখবো যে 40,000 কার ভিতরে কমন যায়। তো প্রথম 10,988 এটার ভিতরে কমন যায় না, এটার ভিতরেও কমন যায় না, এটার ভিতরেও কমন যায় না, এটার ভিতরেও কমন যায় না, কিন্তু 48,585 ভিতরে 40,000 একবার কমন যায়। তাহলে আমরা বলছিলাম যে ঘরের ভিতর কমন যাবে তার উপরের ঘর হচ্ছে সি। যে ঘরের ভিতর কমন যাবে তার উপরের ঘর হচ্ছে সি এবং সি সোজা একদম যেটা ইয়ার আছে, সি সোজা ইয়ারটা হচ্ছে এ, সি সোজা ইয়ারটা হচ্ছে এ। এখন শুধু পেব্যাক পিরিয়ড আমরা বলছিলাম যে ঘর ইয়ার হবে তার নিচের সিএফএটি হচ্ছে আমার ডি, কিন্তু ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডে শুধু নিচের সিএফএটি ডি হয় না, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডে নিচের পিভিটা হচ্ছে ডি। তো এইটা 4 বছর এবং তাহলে পঞ্চম বছরের পিভিটা কোথায়? এই যে এটা হচ্ছে আমার ডি হবে। এটাই হচ্ছে পেব্যাক পিরিয়ড এবং ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এ পেলাম, এনসিও তো দেওয়াই ছিল, সি পেলাম, ডি পেলাম। এটা ক্যালকুলেশন করার পরে আমাদের আসবে হচ্ছে 4.01 ইয়ার্স। এই ছিল আমাদের ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ডের সমাধান। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আশা করি সূত্রগুলো অন্তত প্র্যাকটিস করবেন, যাতে আমরা পরবর্তী অঙ্কগুলো খুব ভালোভাবে শিখতে পারি।